ভাবুন তো, একটা সাধারণ ফ্যামিলি রিইউনিয়নের আড়ালে যদি লুকিয়ে থাকে গা শিউরে ওঠা কোনো প্রাচীন রহস্য এবং ক্ষমতার এক ভয়ঙ্কর খেলা। আজকের এই এক্সপ্লেইনারে আপনাদের স্বাগত। আমরা আজ এমন একটা গল্প নিয়ে আলোচনা করব যা ধাপে ধাপে এমন এক ফাঁদে নিয়ে যায় যার পরিণতি সম্পর্কে কেউ আগে থেকে আঁচু করতে পারে না। চলুন এই অন্ধকার উপকথার গভীরে প্রবেশ করা যাক। একবার চিন্তা করুন, নিছক কৌতূহল থেকে করা একটা সাধারণ ডিএনএ টেস্ট যদি কয়েক শতাব্দীর পুরনো একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস করে দেয়, তখন কি হতে পারে? ঠিক এই প্রশ্নটাই আমাদের গল্পের মূল ভিত্তি। গল্পের কেন্দ্রে রয়েছে ইভি, নিউ ইয়র্কের একজন সংগ্রামরত শিল্পী, যে সম্প্রতি একটা ডিএনএ টেস্টের মাধ্যমে তার এক দূরসম্পর্কের আত্মীয়র খোঁজ পায়। আর সেই আত্মীয়ের আমন্ত্রণে ইংল্যান্ডের নিউ কারফ্যাক্স অ্যাবেতে এক জমকালো বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যায় সে। কিন্তু সে ঘুণাক্ষরেও জানে না যে এই যাত্রা তার জীবনকে কতটা ভয়ঙ্করভাবে বদলে দিতে চলেছে। প্রথমেই আসা যাক আমাদের প্রথম পর্বে, আ সিম্পল ডিএনএ টেস্ট। এখান থেকেই ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের শুরু। দেখা যাক কিভাবে এই সব কিছু শুরু হলো। ইভি নিউ ইয়র্কে থাকে, তার অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো নয়। সম্প্রতি সে তার মাকে হারিয়েছে। এই নিঃসঙ্গতা আর পরিবার খুঁজে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার মুহূর্তে একটা ডিএনএ টেস্টের মাধ্যমে সে কাজিন অলিভার নামের একজনের খোঁজ পায়। অলিভার তাকে জানায় তাদের পরদাদি এমালাইন সম্পর্কে এক দারুণ পারিবারিক কেলেঙ্কারির কথা, যিনি ১৯২৫ সালে এক পরিচারকের সাথে পালিয়েছিলেন। এরপর অত্যন্ত চতুরতার সাথে অলিভার ইভিকে প্রস্তাব দেয় সবচেয়ে খারাপ যা হতে পারে তা হল ইয়র্কশায়ারে একটা সম্পূর্ণ বিনামূল্যের ট্রিপ। খেয়াল করুন, এখানে খুব সূক্ষ্মভাবে মানুষের গভীর এক দুর্বলতাকে কাজে লাগানো হয়েছে। প্রিয়জন হারানো এক নিঃসঙ্গ মানুষের কোথাও আপন হওয়ার যে আকাঙ্ক্ষা থাকে, অলিভার ঠিক সেই জায়গাতেই আঘাত করে ইভিকে রাজি করিয়ে ফেলে। এবার আমরা ঢুকছি দ্বিতীয় পর্বে, রেড ফ্ল্যাগস অ্যাট দি অ্যাবে। ইভি এসে পৌঁছায় নিউ কারফ্যাক্স অ্যাবে নামক এক বিশাল, প্রাচীন ও দারুণ আকর্ষণীয় এস্টেটে। এখানেই তার সাথে পরিচয় হয় এই প্রাসাদের রহস্যময় লর্ড ওয়াল্টার ডি ভিলার। শুরু থেকে ওয়াল্টারের চার্মিং আচরণ ইভিকে মুগ্ধ করলেও এর আড়ালে বেশ কিছু গা ছমছমে অদ্ভুত বিষয় চোখে পড়ে। ভাবুন তো, পুরো এস্টেটে কোনো সেল সার্ভিস নেই, চারদিকে শ্রাইক নামের ভয়ঙ্কর মাংসাশী পাখির আনাগোনা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল ইভির বেডরুমের জানালায় লোহার গ্রিল দেওয়া। একটা লাইব্রেরিতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, আর প্রাসাদের পরিচারিকারা হঠাৎ করেই গায়েব হয়ে যায়। এগুলো কিন্তু সাধারণ কোনো আতিথেয়তার লক্ষণ হতে পারে না, একেবারে স্পষ্ট রেড ফ্ল্যাগ। পরিবেশ কতটা ভয়ঙ্কর তার প্রমাণ পাওয়া যায় একজন পরিচারিকার কথায়। সে এই মাংসাশী পাখিদের সম্পর্কে বলে, স্ট্রাইক পাখিরা এই সময়টা বেশ অ্যাগ্রেসিভ থাকে, ওদের মধ্যে এক অদ্ভুত ধরনের নৃশংসতা দেখা যায়। এই উক্তিটা মূলত পুরো এস্টেটেরই একটা রূপক। চারপাশের এই অদ্ভুত বন্য প্রাণী এবং ভীত সন্ত্রস্ত পরিচারিকারা স্পষ্ট ইঙ্গিত দেয় যে ইভি আসলে একটা শিকারী পরিবেশে এসে পড়েছে, যেখানে যে কোনো মুহূর্তে সে নিজেই শিকারে পরিণত হতে পারে। এরপর আমরা যাচ্ছি তৃতীয় পর্বে, দ্য ডার্ক ফ্যামিলি প্যাক্ট বা অন্ধকার পারিবারিক চুক্তি। এতক্ষণ ধরে যে ধীর গতির একটা সাসপেন্স তৈরি হচ্ছিল, রিহার্সাল ডিনারের টেবিলে এসে তা হঠাৎ করে বোমার মতো ফেটে পড়ে। এই মুহূর্তে ইভি বুঝতে পারে যে সে আসলে কোনো সাধারণ বিয়ের অতিথি নয়। এটি মূলত বহু শতাব্দী ধরে চলে আসা তিনটি পরিবারের একটা ভয়ঙ্কর লেনদেনের ম্যাপ। বেলিংটন, ক্লপস্টক এবং আলেকজান্ডার পরিবার, এরা যথাক্রমে আইনি সহায়তা, অর্থায়ন এবং রিয়েল এস্টেটের যোগান দিয়ে থাকে। আর বিনিময়ে এই সাধারণ পরিবারগুলোর লাভ কি? তারা নিরাপত্তা ও প্রতিপত্তি পায়, কিন্তু এর জন্য তাদেরকে এক চড়া মূল্য চোকাতে হয়। তারা ওয়াল্টার ডিভিলের জন্য নিজেদের পরিবার থেকে কোণে সরবরাহ করে। যেমন বেলিংটনরা দিয়েছে লুসিকে, ক্লপস্টকরা দিয়েছে ভিক্টোরিয়াকে, আর আলেকজান্ডাররা নিয়ে এসেছে ইভিকে। কিন্তু এই ওয়াল্টার ডিভিল আসলে কে? তাকে সান অফ দ্য ড্রাগন বা নসফেরাতু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সে সাধারণ কোনো মানুষ নয়, বরং একজন অতি প্রাকৃত ক্ষমতার সম্পন্ন প্রাচীন ভ্যাম্পায়ার। আর এই তিনটে পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দানবের রাজত্ব টিকিয়ে রাখতে সহায়তা করে আসছে। ওয়াল্টারের এই রাজত্ব যে কতটা বিশাল, ইতিহাসের দিকে তাকালে তা একেবারে পরিষ্কার হয়ে যায়। ১৫০০ শতকে ভিক্টোরিয়া ক্লপস্টককে কনে হিসেবে নেওয়া হয়, এরপর ১৯০০ শতকে লুসিকে। ১৯২৫ সালে ইভির পর্দাদি এমালাইন এই বন্দিদশা থেকে পালাতে সক্ষম হন, যার কারণে তাদের চুক্তিতে ফাটল ধরে।
আর সেই ফাটল জোড়া লাগাতেই বর্তমানে ইভিকে টার্গেট করা হয়েছে। কনেদের এই দীর্ঘস্থায়ী বন্দিদশার ইতিহাস সত্যিই ভয়ঙ্কর। আমাদের চতুর্থ পর্ব, দ্য ব্লাড ওয়েডিং সেরেমনি বা রক্তের বিবাহ অনুষ্ঠান। এখন আসা যাক এই অন্ধকার বিয়ের রহস্যময় এবং নিষ্ঠুর নিয়মকানুনগুলোর দিকে। এই বিয়ে সাধারণ কোনো চুক্তি নয়, এটি একটা রক্তের বন্ধন যা ভাঙার কোনো উপায় নেই। এর পেছনের ভ্যাম্পায়ার মিথোলজিটা বেশ আকর্ষণীয়। প্রথমে কনেকে মাস্টারের রক্ত পান করতে হবে, যার ফলে কনের গায়ে অতিমানবিক শক্তি ভর করবে। এরপর মাস্টার কনের রক্তপান করবে। এই সম্পূর্ণ প্রক্রিয়া সফল হলে এবং ৩টি নির্দিষ্ট পরিবারের ৩ কোণে একত্রিত হলে মাস্টার এবং তার কনেরা চিরস্থায়ী অমরত্ব লাভ করবে। বুঝতেই পারছেন, ঠিক এই কারণেই ইভি বা আলেকজান্ডার বংশের রক্তের এত প্রয়োজন ছিল। এই অমরত্বের প্রলোভনের আড়ালে কনেদের মধ্যেকার সম্পর্ক কিন্তু মোটেও বন্ধুত্বপূর্ণ নয়। মাস্টারের জন্য ৩টি নিখুঁত পুতুল, এই কথাটি ওই বিষাক্ত পরিবেশের প্রমাণ। এখানে টিকে থাকার জন্য কনেদের নিজেদের মধ্যেই একটা বিকৃত প্রতিযোগিতায় নামতে হয়। বিশেষ করে ভিক্টোরিয়া, যে কয়েক শতাব্দী ধরে মাস্টারের সাথে আছে, সে ইভির প্রতি চরম হিংসা ও নিষ্ঠুরতা দেখায়। আর এবার আমাদের পঞ্চম এবং সবচেয়ে রোমাঞ্চকর পর্ব, দ্য ব্রাইড ফাইটস ব্যাক। গল্প কিন্তু এখানেই শেষ নয়। ইভি কোনোভাবেই একজন অসহায় শিকার হয়ে থাকতে রাজি নয়। চূড়ান্ত বিশৃঙ্খলার এই পর্যায়ে সে বুঝতে পারে যে এই অনুষ্ঠানের নিয়মগুলো মেনে সে উল্টো মাস্টারের বিরুদ্ধে লড়াই করতে পারবে। রক্তের বিনিময়ের এই অনুষ্ঠানে ইভি নিজেই হঠাৎ করে মাস্টার ওয়াল্টারকে কামড়ে দেয় এবং তার রক্ত পান করে নেয়। বিয়ের নিয়মের এই চরম অবমাননা পুরো পরিস্থিতি একেবারে পাল্টে দেয়। মাস্টারের রক্তপান করার সাথে সাথেই ইভির ভেতর যেন ১০০টা মানুষের শক্তি ভর করে। এতক্ষণ যে ইভি ছিল সম্পূর্ণ অসহায়, এখন সেই নতুন অতিপ্রাকৃত ক্ষমতার সাহায্যে সে পুরো চিত্র বদলে দেয় এবং শিকারীদেরকেই নিজের শিকারে পরিণত করে। এরপর শুরু হয় রুদ্ধশ্বাস ক্লাইম্যাক্স। প্রাসাদের পরিচারিকা দিয়ার সাহায্যে ইভি সোজা ওই দানবের শিরোচ্ছেদ করে এবং পুরো নিউ কারফ্যাক্স অ্যাবেতে আগুন ধরিয়ে দেয়। অ্যাবেটি আগুনে ভস্মীভূত হতে থাকে আর এভাবেই আপাতদৃষ্টিতে ওয়াল্টারের রাজত্বের পতন ঘটে। ইভির এই অভাবনীয় সাহসিকতা সত্যিই দেখার মতো। ইভির চরিত্রের এই রূপান্তরটি একবার খেয়াল করুন। গল্পের শুরুতে সে ছিল একজন নিঃসঙ্গ, অর্থকষ্টে থাকা শিল্পী যে শুধু একটু আপনজনের খোঁজ করছিল। আর গল্পের শেষে সে রূপান্তরিত হয়েছে এক অসীম ক্ষমতার অধিকারী, প্রতিশোধ পরায়ণ যোদ্ধায়। নিজের অস্তিত্ব রক্ষার এই লড়াই তাকে তার নিজস্ব শক্তি ও আসল সত্তা ফিরে পেতে সাহায্য করেছে। দারুণ একটা ক্যারেক্টার আর্ক। আর গল্পের শেষে লন্ডনের এই উপসংহারটি কিন্তু অত্যন্ত সন্তোষজনক। ইভি পালিয়ে গিয়ে লুকিয়ে থাকেনি, বরং সে এবং তার ঘনিষ্ঠ বন্ধু গ্রেস মিলে বেঁচে থাকা ষড়যন্ত্রকারীদের, বিশেষ করে সেই প্রতারক কাজিন অলিভারকে খুঁজে বের করার মিশনে নামে। তাদের হাতে থাকা এই আয়রন ব্যাগ প্রমাণ করে যে ইভি আর কোনোভাবেই ভিকটিম নয়। আজকের এই আলোচনা শেষ করার আগে আপনাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। একটা মাত্র আঘাতে কি সত্যি শতাব্দী প্রাচীনই অভিশাপ শেষ হয়ে যায়? ওয়াল্টার ডি ভিলের দীর্ঘ ইতিহাস দেখলে মনে হয় রক্তের এই ধারা হয়তো বেঁচে থাকার কোনো না কোনো পথ ঠিকই খুঁজে নেয়। টিকে থাকার এই আসল মূল্য কতটা ভয়ানক হতে পারে, সেই চিন্তার খোরাক নিয়েই আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। আশা করি এই দৃশ্যপটের আড়ালের গল্পগুলো আপনাদের নতুন করে ভাবনার জন্ম দেবে। ভালো থাকবেন।